হ্যালো ডিয়ার চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভাইয়া বলো তো আজকে কয় তারিখ? আজকে কিন্তু 30 জুন। কালকে থেকে 1 জুলাই তোমাদের শুরু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত সেই ক্র্যাশ কোর্স। যারা জানো তারা তো অপেক্ষা করতেছো, আর যারা জানো না তাদের জন্য বলতেছি, তোমাদের এসএসসি 2025কে টার্গেট করে দীর্ঘ 6 মাস কিন্তু আমি ফ্রি ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, যেখানে তোমাদের থাকবে ফিজিক্স, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, এই 3টি সাবজেক্ট। ঠিক আছে, সো এই 3টি সাবজেক্টের প্রথমে আমরা কি করব, এরপরে তোমাদের কিন্তু 3 মাসের মতো সময় বাকি আছে টেস্টের। টেস্টের আগে আমরা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে, একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি সাজেশনও দিয়েছি অলরেডি, সেই সাজেশনের সবগুলো চ্যাপ্টার খুব ভালোভাবে শেষ করব। সিকিউ শেষ করব সেই চ্যাপ্টারগুলো, এমসিকিউ শেষ করব। তারপরে যদি সময় পাই তাহলে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোও কিন্তু শেষ করে ফেলবো। এরপরে হচ্ছে তোমাদের টেস্টের পরে তোমাদের চলে আসবে কিন্তু এসএসসি 2025-এর প্রিপারেশন। ওই 3 মাসে যদি 2-1টা চ্যাপ্টার আমাদের বাকি থাকে তাহলে প্রথম মাসেই সেই চ্যাপ্টারগুলো আমরা টোটালি কমপ্লিট করব। কমপ্লিট করার পরে পরবর্তী যে 2 মাস বাকি থাকবে সেই 2 মাসে একদম এ টু জেড খুঁটিনাটি যতগুলো টেস্ট পেপারের কোয়েশ্চেন আছে, স্কুলের কোয়েশ্চেন বলো, বোর্ড কোয়েশ্চেন বলো, ক্যাডেট কলেজের কোয়েশ্চেন বলো, কোনো টাইপের কোয়েশ্চেন কিন্তু বাদ থাকবে না। সব টাইপের কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করব। কোনো ধরনের চিন্তা তোমাদের করা লাগবে না, এমন কোনো কোয়েশ্চেন থাকবে না যেটা তোমরা করো নাই। ঠিক আছে, তারপরে হচ্ছে এসএসসি 2025 সালে তোমাদের কিন্তু 90+ এই সাবজেক্টগুলোতে মার্ক থাকা পসিবল, যদি খালি ভাইয়ার অ্যাডভাইস অনুযায়ী পড়াশোনা করো এবং প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই চ্যানেলটার সাথে লেগে থাকলেই তোমাদের এটা হয়ে যাবে। সো আজকে ভাইয়া তোমাদের জন্য নিয়ে আসছি অধ্যায় ভিত্তিক সূত্র ব্যাখ্যা পদার্থবিজ্ঞান অধ্যায় 6, বস্তুর উপর তাপের প্রভাব। তোমরা যারা এতদিন এই ভিডিওটা দেখতেছো তোমরা জানো ফিজিক্সে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সূত্রগুলা, যাতে তোমরা অ্যাট এ গ্লান্স মুখস্থ করে ফেলতে পারো। আমাদের চ্যাপ্টার শুরু করার আগে ক্র্যাশ কোর্সে তো এগুলো বিস্তারিত আলোচনা হবে, কিন্তু তার আগে যদি সূত্রগুলো মুখস্থ করে ফেলো তাহলে তোমাদের জন্য ফিজিক্স কিন্তু 50% আগে থাকতেই শেষ হয়ে যায়। সো তোমাদের কোনো চিন্তা নাই, জাস্ট এখানে সূত্রগুলো আমি তোমাকে বুঝাই দিব। সূত্রগুলা জাস্ট কি করবা, জাস্ট সূত্রগুলা আপাতত মুখস্থ করো। আর এই চ্যাপ্টারটা কিন্তু আমার সাজেশনে ছিল না, সো এত একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, বাট এমসিকিউ কিন্তু এই চ্যাপ্টারটা থেকে আসে। সো ফর্মুলাগুলো কিন্তু তোমার জানা থাকা লাগবে, বিষয়গুলো বোঝা থাকা লাগবে। আচ্ছা দেখো, প্রথমেই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ জিনিসটা কি আমি একটু তোমাকে দেখাই। মনে করো এই যে মনে করো এইটা হচ্ছে একটা তোমার দণ্ড। ঠিক আছে, এই দণ্ডে তুমি ধরো হচ্ছে তাপ দিবা, কি দিবা, এই দণ্ডটাতে তুমি ধরো হচ্ছে তাপ দিবা। সো মোমবাতি দিয়ে তাপ দিতেছো। সো তাপ দিলে, আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে সেটা আগে তোমাকে আমি পরে বোঝাচ্ছি। আগে দেখো এইটার যে দৈর্ঘ্য আছে মনে করো এতটুকু বৃদ্ধি পাইছে। সো এই যে প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্যটা ছিল এখান থেকে এই পর্যন্ত, সেইটা হচ্ছে গিয়ে কি বলতো, এখান থেকে এই পর্যন্ত, দাঁড়াও আমি ঠিক। সো দেখো প্রাথমিক অবস্থায় যে দৈর্ঘ্যটা ছিল সেইটা কিন্তু ছিল হচ্ছে L1। এই যে L1 দৈর্ঘ্য ছিল। এরপরে পরবর্তী যে দৈর্ঘ্যটা আমরা পরিবর্তন করে ফেলছি সেইটা হয়ে গেছে ধরো হচ্ছে এই যে তাপমাত্রা বাড়াইলে দৈর্ঘ্য সামান্য একটু বৃদ্ধি পায়, বাট আমি এখানে তোমাদের বোঝানোর জন্য অনেক বড় করে আঁকছি। বাট অ্যাকচুয়ালি তাপমাত্রা যদি বাড়াও তাহলে দৈর্ঘ্য খুবই সামান্য, মানে খুবই সামান্য পরিমাণে দৈর্ঘ্য কি হবে, বৃদ্ধি পাবে। সো দেখো সেই দৈর্ঘ্যটা বৃদ্ধি পায় যদি L হয়, তাহলে এতটুকু পোর্শনকে তুমি কি বলতে পারো বলতো, L2 মাইনাস কি বলতো, L1। এই যে L2 মাইনাস L1। সো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু পাইছে, L2 মাইনাস L1। আদি দৈর্ঘ্য ছিল কি, L1। এখন তুমি তাপমাত্রা দেওয়ার আগে এই বস্তুর একটা কি ছিল বলতো, তাপমাত্রা ছিল, সেটাকে আমরা বলতে θ1। এখন তুমি যেহেতু তাপ দিছো, তাহলে তাপমাত্রা বাড়ছে, তাপ দিছো। এই যে তুমি এখানে মোমবাতি দিয়ে কি দাও বলতো, তাপ দাও। তাহলে তাপ দিলে বাড়ে কি বলতো, তাপমাত্রা বাড়ে। তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য যদি না বুঝো এখনই কমেন্ট করে ফেলো কমেন্ট বক্সে, ক্র্যাশ কোর্সে আমি এটা বিস্তারিত আলোচনা করে দিব। সো তুমি নর্মালি তাপ দিলে কি হবে বলতো, তাপমাত্রা বৃদ্ধি পাবে। সো আগে মনে করো তাপমাত্রা ছিল θ1, এখন তাপমাত্রা হয়ে গেছে θ2। তাহলে তাপমাত্রা বৃদ্ধি কিভাবে বের করবে বলতো, θ2 মাইনাস θ1। সো এইটা তো গেল যে কোনো তাপমাত্রা বলতে। তাহলে ভাইয়া দৈর্ঘ্য প্রসারণ সহগ কি, এই যে দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের কোনো দণ্ডের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন বাড়াও তাহলে ওই দণ্ডটার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে ওইটার দৈর্ঘ্য প্রসারণ সহগ। বাট আমরা তো নর্মালি 1 মিটার দৈর্ঘ্যই নিব, 1 মিটারই বাড়বে এমন কিছু না। আমরা যে কোনো দৈর্ঘ্যের জন্য, এই যে L2 মাইনাস L1 দৈর্ঘ্যের জন্য θ2 মাইনাস θ1 তাপমাত্রা বাড়লে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি হবে, জাস্ট এই যে L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1, θ2 মাইনাস θ1, এটা দিয়ে আমরা জাস্ট এই ফর্মুলাটা দিয়ে কি পেয়ে যাই বলতো, দৈর্ঘ্য প্রসারণ সহগটা
পেয়ে যাই। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি মিন করে? দৈর্ঘ্য প্রসারণ সহগ মিন করে 1 মিটার দৈর্ঘ্যে যদি কোনো দণ্ড থাকে, সেই দণ্ডের তাপমাত্রা তুমি যদি 1 কেলভিন পরিমাণ বাড়ায় দাও, তাহলে হচ্ছে ওই দণ্ডটা যতটুকু বৃদ্ধি পাবে সেটাই হচ্ছে আমাদের কি বলতো দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেম ভাবে ক্ষেত্র প্রসারণ সহগ একই জিনিস ভাইয়া, একই জিনিস। এই যে এখানে আমি দৈর্ঘ্য ধরছি না, এখন যদি এটা তুমি ক্ষেত্রফল বিবেচনা করো, এটা একটা ক্ষেত্রফল বিবেচনা করো, তাহলে তুমি যদি হচ্ছে এটার ক্ষেত্রফল এইখানে যদি আবারও তাপ দাও, তাহলে আদি ক্ষেত্রফল ছিল a1, ক্ষেত্রফল মনে করো যে একটুখানি বেড়ে গেছে, ক্ষেত্রফল মনে করো সামান্য একটু কি হয়েছে বলতো, ক্ষেত্রফল সামান্য একটুখানি বেড়ে গেছে, বেড়ে গিয়ে হয়েছে হচ্ছে কি ধরো a2, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কি a2 - a1, এই যে এতটুকু বৃদ্ধি পাইছে, ক্ষেত্রফল এতটুকু বৃদ্ধি পাইছে। তখন আর এই যে তাপমাত্রা আগে ছিল থিটা, পর হয়েছে θ2, তাহলে θ2 - θ1, তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ কি বিটা ইকুয়াল টু, এই যে সেম, দেখো সেম, এখানে জাস্ট ক্ষেত্র প্রসারণ সহগ দেখে দৈর্ঘ্যের জায়গায় কি আসছে বলতো ক্ষেত্রফল। তো ক্ষেত্র প্রসারণ সহগকে বিটা দিয়ে প্রকাশ করা হয়। এই যে a2 - a1, ক্ষেত্রফল বৃদ্ধি a1 আদি ক্ষেত্রফল, θ2 - θ1, একদম হুবহু সেম, এটার মধ্যে কোনো পার্থক্য নাই। জাস্ট খালি কি হবে বলতো, এই যে এখানে হচ্ছে গিয়ে তোমার দৈর্ঘ্যটা এরকম থাকবে, আর এখানে হচ্ছে ক্ষেত্রটা এরকম থাকবে, a2 - a1, a1, θ2 - θ1। এখন দেখো আয়তন প্রসারণ সহগ কি ভাইয়া? আয়তন প্রসারক সহগ হচ্ছে গামা, সেম জিনিস, খালি আয়তনটা কি হবে বলতো বেড়ে যাবে। সো এই যে আয়তন যদি বেড়ে v2 হয়, আগে থাকে যদি v1, তাহলে v1 θ2 - θ, তাহলে এটা কি তিনটা সূত্র বলতো? এটা কি তিনটা সূত্র? এটা তো একটা মাত্র সূত্র, জাস্ট ক্ষেত্র প্রসারণের জায়গায় ক্ষেত্রফল বসে, আয়তন প্রসারণ সহগের জায়গায় জাস্ট কি বসে বলতো আয়তন বসে, বাট তিনটা সূত্র তো একই। এখন দেখো এই সূত্রটার দিকে তাকাও। আচ্ছা, আমরা জানি হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য ফেমাস কয়টা স্কেল আছে? ফেমাস হচ্ছে তিনটা স্কেল আছে। একটা স্কেলকে বলা হয় সেলসিয়াস স্কেল, আরেকটা স্কেলকে বলা হয় ফারেনহাইট স্কেল, আরেকটা স্কেলকে বলা হয় কেলভিন স্কেল। এই সূত্রটা কোথা থেকে আসছে, স্কেলগুলোর কি সেগুলো তো ক্র্যাশ কোর্সে থাকবে, আপাতত জাস্ট মনে রাখো এই যে তিনটা স্কেল আছে যে তাপমাত্রা, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে c/5 ইকুয়াল টু f - 32/9 ইকুয়াল টু k - 273/5। এখানে আসলে এই তিনটা মানে হচ্ছে ইকুয়েশন বা হচ্ছে তুমি ভগ্নাংশ দিয়ে তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে বলছে। সাপোজ এখন তোমাকে সেলসিয়াস স্কেলের রিডিং দিয়ে দিছে অ্যান্ড ফারেনহাইটেরটা তোমার বের করতে হবে, তখন তুমি এইটাকে কি করে দিবা বলো তো, এইটা বাদ দিয়ে দিবা। তখন তোমার কনসিডারেশনে শুধুমাত্র এই দুইটা সূত্র আসবে। এই দুইটা সূত্রে এখানে সেলসিয়াসের মানটা বসিয়ে তুমি ফারেনহাইটের মানটা কিন্তু পেয়ে যাবে। এখানে সেলসিয়াসের মানটা বসে ফারেনহাইটের ডান বাম করলে ক্রস মাল্টিপ্লিকেশন করে 32 - বসে প্লাস করে দিয়ে তুমি কিন্তু সেলসিয়াস স্কেলের টেম্পারেচার বের হয়ে যাবে, তাই না? এখন মনে করো যে হচ্ছে তোমার এখানে মনে করো ফারেনহাইটের টেম্পারেচার দেওয়া আছে, এখন মনে করো তোমার কাছে ফারেনহাইটের টেম্পারেচার দেওয়া আছে, কেলভিন বের করতে হবে। তখন তুমি কি করবা বলো তো, এই যে এই পোর্শনটুকু বাদ দিয়ে জাস্ট এই পোর্শনটুকুকে নিয়ে তুমি হচ্ছে কি করবা বলো তো, এই পোর্শনটুকুকে নিয়ে ফারেনহাইটের টেম্পারেচারটা বসায়া এই কেলভিনকে ডান বাম করে এইভাবে করে তুমি কিন্তু এটা বের করে ফেলতে পারবা। তো এই ফর্মুলাটা জাস্ট যে কোনো দুইটা তাপমাত্রা, একটা তাপমাত্রা দেওয়া থাকলে আরেকটা তাপমাত্রা বের করার সূত্র। সো দেখো এখানে যদি রিলেশনটা সেলসিয়াস দিয়ে ফারেনহাইট বের করতে বলে তাহলে এই দুইটা, যদি রিলেশনটা ফারেনহাইট দিয়ে কেলভিন বের করতে বলে তাহলে এই দুইটা। অবভিয়াসলি আমরা এই রিলেটেড ম্যাথ করব, সমস্যা নাই, আমরা এমসিকিউও করব। এমসিকিউতে এই চাপটা এই ফর্মুলাটা দিয়ে খুব সবচেয়ে বেশি এমসিকিউ আসে যে এই ফর্মুলাটা দিয়ে। সো এটা একটু মেমোরাইজ করে ফেলবা, আর কোনো কিছু মেমোরাইজ করো বা না করো। তো দেখো এখানে কি দেখতেছো, সি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, এফ ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, কে কেলভিন স্কেলের তাপমাত্রা, বুঝাই যায়। এখন দেখো তো ভাইয়া, এখন দেখো তো এই যে এই ফর্মুলাটা কোথা থেকে আসছে, এই ফর্মুলাটা আসছে কিন্তু এই ফর্মুলাটা থেকে। কিভাবে আসছে এই ফর্মুলাটা থেকে তোমাকে যদি আমি একটু দেখাই, এই ফর্মুলাটা কি ছিল বলো তো, আলফা L2 - L1। এই L2 - L1 কে তুমি চাইলে কি বলতে পারো বলো তো, ডেল এল। আচ্ছা, ডেল কথাটার মানে কি বোঝায়? ডেল কথাটার মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন অথবা পার্থক্য বোঝায়। এই ডেল সাইনটা দিয়ে পরিবর্তন অথবা পার্থক্য বোঝায়। সহজ কথায় যদি আমি বলতে চাই তাহলে বিয়োগ ফল বোঝায়। কি বোঝায়? এই ডেল চিহ্নটা দিয়ে বোঝা হচ্ছে
বিয়োগফল তুমি যেইভাবে মনে রাখতে পারো রাখো। মনে করো ডেল, ডেল দিয়ে তোমার পরিবর্তন বুঝাবে, পার্থক্য বোঝাবে অথবা বিয়োগফল বোঝাবে। L2 মাইনাস L1 কি বলতো, দৈর্ঘ্যের পরিবর্তন না, তাহলে এতটুকু পোর্শন যে আছে এই এতটুকু পোর্শনটাকেই আমি কি বলতে পারি বলতো, ডেল এল। সো এই ফর্মুলাটাতে যদি আমি আলফা ইকুয়াল টু যদি লিখি, যে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 কে যদি আমি কি লিখি বলতো, ডেল এল লিখি, কোনো সমস্যা তো নাই। আর এখানে থাকবে হচ্ছে L1, আর θ2 মাইনাস θ1 মানে তাপমাত্রার পরিবর্তন, সেটাকে যদি আমি কি বলি বলতো, ডেল থিটা। আমি বলতেই পারি, একটু আগেই বুঝাইছি যে তাপমাত্রার যদি বৃদ্ধি পায় অথবা হ্রাস পায় বা তাপমাত্রার পরিবর্তন, সেটাকে আমরা কি বলতে পারি বলতো, ডেল থিটা। সো এই যে এইখানে আমরা চাইলে L1, আর এখানে আমরা কি লিখতে পারি বলতো, L1, আর এখানে আমরা কি লিখতে পারি, এইখানে আমরা লিখতে পারি হচ্ছে ডেল থিটা। সো এইখানে আমরা লিখবো হচ্ছে ডেল থিটা। সো এই যে L1, এই যে θ2 মাইনাস θ1 এর জায়গায় আমরা কি বলতে পারি বলতো, ডেল থিটা। সো এই ফর্মুলাটাকে ডেল এল দিয়ে লেখা যায়, যে ডেল এল ইকুয়াল টু কি বলতো, আলফা L1 ডেল থিটা। ঠিক আছে, তো এই যে ডেল এল এর জন্য এটা হলো, তাহলে বিটার জন্য কি হবে বলতো, বিটার জন্য কি হবে, যদি তুমি হচ্ছে এটা তো দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে পাইছো, ক্ষেত্র প্রসারণ সহগের জন্য তুমি কেমন ফর্মুলাটা পাবা, এই যে দেখো ক্ষেত্র প্রসারণের জন্য জাস্ট এখানে এই যে এইখানে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল বলতো, এই যে বিটা ইকুয়াল টু কি ছিল বলতো, বিটা ইকুয়াল টু ছিল A2 মাইনাস A1, বিটা ইকুয়াল টু ছিল A2 মাইনাস A1 ডিভাইডেড বাই A1 ইন্টু θ2 মাইনাস θ1, এটাই তো ছিল। সো এই যে এটাকে কি লেখা যায় বলতো, এটাকে লেখা যায় হচ্ছে ডেল এ, আর এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে ডেল থিটা। ওকে, বুঝতেছো না? আচ্ছা দাঁড়াও, আমি একটু সাইডে সুন্দর করে লিখি, আমি একটু সাইডে সুন্দর করে লিখি, এই জিনিসটাকে সাইডে নিয়ে গিয়ে সুন্দর করে লিখি। এই যে দেখো, এই যে এখানে হচ্ছে এই যে এরকম ছিল, দেখো এই যে এরকম ছিল না, এই যে বিটা A2 মাইনাস A1, তো এই যে A2 মাইনাস A1 কে একটু আগে বুঝাইলাম যে ভাইয়া A2 মাইনাস A1 যেহেতু দুইটা ক্ষেত্রফলের বৃদ্ধি বুঝাবে, পার্থক্য বুঝাবে, তাহলে আমরা চাইলে এটাকে কি লিখতে পারি, ডেলে লিখতে পারি না, এটাকে লিখতে পারি ডেলে। আর এখানে কিন্তু থাকলো আমাদের A1, θ2 মাইনাস θ1টা হয়ে গেল কি বলতো, ডেল থিটা। এই যে ওটা হচ্ছে আমাদের বিটা। সো বিটা এখান থেকে আমরা জাস্ট লিখতে পারি, কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল এ মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি ইকুয়াল টু কি বলতো, বিটা A1 ডেল থিটা। দেখো এটা কিন্তু মেমোরাইজ করার তোমার দরকার নাই, তাও যদি তুমি চাও মেমোরাইজ করতে পারো, আর যদি মেমোরাইজ না করতে চাও তাহলে জাস্ট মনে রাখবা যে হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা দেখে এই ফর্মুলাটা কিভাবে আসছে। তাহলে আয়তনের জন্য কি হবে বলতো, এই যে আমরা এখন ক্ষেত্র প্রসারণটা দেখলাম, এখন আয়তন প্রসারণের জন্য কি হবে, সেম হবে ভাইয়া, জাস্ট এখানে ডেল ভি আসবে, এখানে বিটা ছিল, এখানে আসছে বিটা, এখানে আসবে হচ্ছে গামা, আর এখানে আসছে হচ্ছে A1, এখানে তুমি হচ্ছে ভি নট দিছি, চাইলে V1ও দিয়ে দিতে পারো, এখানে থাকবে হচ্ছে গামা, এখানে থাকবে হচ্ছে A1 ছিল, এখানে থাকবে V1, আর এখানে ডেল থিটার জায়গায় তো ডেল থিটা। তো এই যে এটা হচ্ছে কি তোমার বলতো, আয়তন প্রসারণ সহগের বেলায়। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন মনে করো কি যে তোমার কাছে একটা পাত্র আছে, হ্যাঁ, সেই পাত্রের মধ্যে কি করবা, সেই পাত্রের মধ্যে কিছুটা তরল আছে, সেই পাত্রটাকে না তুমি তাপ দিবা, হ্যাঁ, সেই তাপ দিলে কি হবে বলো তো। আচ্ছা মনে করো এই পাত্রের মধ্যে যে তরল ছিল, তরলের উচ্চতা ছিল এই পর্যন্ত, ধরে নাও যে এই পর্যন্ত হচ্ছে তোমার তরল ছিল, ঠিক আছে। এই পর্যন্ত যদি তরল থাকে, তুমি যদি এখানে তাপ দাও, সবার প্রথমে যে ঘটনাটা ঘটবে, তুমি আমারে বলতে পারবা যে সবার প্রথমে কি ঘটনাটা ঘটবে? সবার প্রথমে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এখান থেকে যে তোমার হচ্ছে পাত্রটা আছে সেটা কিন্তু সামান্য একটু কি হয়ে যাবে বলো তো, প্রসারিত হয়ে যাবে না? যদি প্রসারিত হয়ে যায়, কারণ তাপ দিলে কঠিন পদার্থ, যেহেতু তাপটা সবার আগে পাত্রে লাগবে, তাই পাত্রটা কি হবে, সবার আগে সামান্য একটু প্রসারিত হবে। তো মনে করো এইখানে ছিল হচ্ছে আগের অবস্থা, মানে আগে তরলটা এই পর্যন্ত ছিল, যেহেতু পাত্রটা সামান্য একটুখানি প্রসারিত হয়েছে, তাহলে প্রাথমিক অবস্থায় তরলটা কি হবে বলতো, একটুখানি নিচে নেমে আসবে না? মনে করো যে এই যে তরলের তাপমাত্রা এখনো বাড়ে নাই, যেহেতু তাপটা পাত্রে আগে লাগতেছে, তাহলে পাত্র আগে প্রসারিত হবে। যদি পাত্র প্রসারিত হয়, আয়তন বেড়ে যায়, তাহলে তরলটা একটুখানি কি হবে বলতো, নিচে নেমে যাবে না? সো এই যে দেখো তোমার হচ্ছে তরলটা কি কোথায় নেমে গেল, নিচে নেমে গেল। সো এই যে তরলটা নিচে নেমে গেল, এইটাকে বলা হয় তরলের মানে পাত্রের প্রসারণ। এই যে তোমার হচ্ছে
যে প্রসারণটা হয়েছে সেইটাকে বলা হয় হচ্ছে পাত্রের প্রসারণ। সেটা বি হবে, এটা হচ্ছে ভিবি হবে। সো এই যে ভিবি, সো পাত্রের যে প্রসারণটা সেটা হচ্ছে গিয়ে কি বলতো ভিবি, মানে হচ্ছে পাত্রটা কতটুকু নিচে নেমে আসলো। যেহেতু এই যে দেখো পাত্রটা প্রসারিত হয়েছে দেখেই তো তরলটা এতটুকু নিচে নেমে আসছে, সো এতটুকু উচ্চতাটাকে আমরা কি বলবো পাত্রের প্রসারণ। ওকে, এখন দেখো তাপমাত্রা তো বাড়াইতেই আসো, তো পাত্রটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রসারিত হয়ে পরে আর প্রসারিত হবে না। তারপরে কি হবে, তরলের তাপমাত্রা বাড়তে থাকবে, তরলটা আস্তে আস্তে কি হবে বলতো প্রসারিত হবে। তো ধরে নাও তরলটা প্রসারিত হইতে হইতে উঠতে 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 এই পর্যন্ত উঠে গেছে। এখন তোমার চোখ কি দেখতেছিল বলতো, তোমার চোখ তরলটাকে প্রাথমিক অবস্থায় এখানে দেখতেছিল, পাত্রের প্রসারণ হয়েছে সেটা হচ্ছে এইটুকু হয়েছে। ধরো এটা খুবই কম হয় দেখে আমাদের চোখ সেটা কি করতে পারে না, উপলব্ধি করতে পারে না। সো ধরে নিলাম এটা খুবই কম, এটা থেকে এটা একটু বেশি, ঠিক আছে। সো তোমার চোখ এটা উপলব্ধি করতে পারবে যে তরলটা এখান থেকে এখানে আসছে, এখান থেকে যে এখানে গেছে তোমার চোখ এটা দেখবে না, সেটা অনেকক্ষণ অবজার্ভ করলে হয়তো বা দেখবা, বাট নর্মালি তোমার চোখ এটা দেখবে না। সো জাস্ট দেখো এখান থেকে এই পর্যন্ত। সো এই যে প্রসারণটা, এই প্রসারণটাকে আমরা কি বলতে পারি বলতো আপাত প্রসারণ। প্রকৃতপক্ষে কিন্তু এতটুকু প্রসারণ হয়নি, প্রকৃতপক্ষে হচ্ছে এতটুকু প্রসারণ হয়নি, জাস্ট এখান থেকে এই পর্যন্ত আসছে, সেটাকে আমরা কি বলতে পারি বলতো আপাত প্রসারণ। সো আপাত প্রসারণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আপাত প্রসারণকে আমরা প্রকাশ করি হচ্ছে ভিএ দিয়ে। এটা হচ্ছে এক্সপ্যানশন অফ বোল, যার কারণ হচ্ছে আমরা ভিবি দিয়ে প্রকাশ করি। আর এক্সপ্যানশন অফ তোমার এক্সপ্যানশন, অ্যাপারেন্ট এক্সপ্যানশন, হ্যাঁ এই যে অ্যাপারেন্ট মানে আপেক্ষিক, মানে হচ্ছে তোমার চোখ যেটা দেখতেছে সেটা আমরা কি বলি আপাত প্রসারণ। সো এ দিয়ে তুমি আপাত প্রসারণটা মনে রাখতে পারো। সো দেখো তো প্রকৃতপক্ষে তরলের কোথা থেকে কোথায় তোমার হচ্ছে প্রসারণ হয়েছে, প্রকৃতপক্ষে তরলটা কিন্তু এই পজিশন থেকে এই পজিশনে, মানে প্রকৃতপক্ষে তরলটা এতটুকু প্রসারণ হয়েছে। দেখো এতটুকু ছিল পাত্রের প্রসারণ, এইটা তোমার চোখ দেখে না। সো এই পাত্রের প্রসারণ হওয়ার পরে তরলটা প্রসারিত হয়ে ফার্স্টে এই পজিশনে আসছে, তারপরে আবার উঠে এই পজিশনে চলে গেছে, তাই না। তাহলে এই যে এই পজিশনে যখন আবার ফিরে আসছে তোমার চোখ এটা উপলব্ধি করতে পারে না যে এটা পানির লেভেলটা নিচে চলে গিয়েছিল। অনেক অবজার্ভ করলে, অনেক মনোযোগ দিয়ে অবজার্ভ করলে দেখা যায়। তো দেখা যায় এইখানে এসে আবার এই পর্যন্ত প্রসারণ হয়েছে। তো এতটুকু প্রসারণকে আমরা কি বলবো বলতো আপাত প্রসারণ। আর এই যে এতটুকু প্রসারণকে আমরা বলবো হচ্ছে পাত্রের প্রসারণ। সো দেখো তো তরলটা প্রকৃতপক্ষে কতটুকু প্রসারিত হয়েছে, এখান থেকে এই পর্যন্ত আসছে না প্রকৃতপক্ষে। সো এইখান থেকে এই পর্যন্ত প্রসারণটাকে আমরা বলবো তরলের প্রকৃত প্রসারণ, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব ভিএল দিয়ে, মানে এক্সপ্যানশন অফ লিকুইড। সো লিকুইড থেকে এল, আর ভি তো হচ্ছে ভলিউম মানে এক্সপ্যানশন আর কি। যেহেতু এটা তোমার একটা তরল পদার্থ, তো এটার আয়তনই বৃদ্ধি পাইছে, সেই জন্য এটা ভিএল দিয়ে প্রকাশ করা হয়, ভলিউম এক্সপ্যানশন অফ লিকুইড। যাই হোক, সো এইটা হচ্ছে এইখান থেকে যে দেখো এই যে ভিএলটা আমরা কিভাবে পাচ্ছি, ভিএ আর ভিবি কে যোগ করে, এই যে ভিএ প্লাস ভিবি, ভিএ হচ্ছে কি বলতো আপাত প্রসারণ, ভিবি হচ্ছে পাত্রের প্রসারণ। আশা করি এই বিষয়টুকু তুমি বুঝে গেছো। এই বিষয়টুকু যদি তুমি বুঝে যাও তাহলে আমি এটাকে রাখতেছি সাইডে। এখন আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি বলতো এই যে সি ইকুয়াল টু কিউ বাই সি কি, সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা, আর কিউ কি তাপমাত্রা পরিবর্তন, আর কিউ হচ্ছে শোষিত তাপ। মনে করো তুমি কোনো একটা বস্তুকে, যে কোনো একটা বস্তুকে তুমি ধরো হচ্ছে তাপ দিতেছো, আবারও তুমি কি করবা, এই যে যে কোনো ভরের একটা বস্তুকে তুমি কি করবা ধরো তাপ দিতেছো, এই যে তাপ দিতেছো। তাহলে এই যে তোমার মোমবাতি থেকে তুমি তাপ দিতেছো, তাপ তো আমি জাস্ট সিম্পলি বোঝানোর জন্য মোমবাতি দিয়ে বুঝাচ্ছি, বাট তাপ তুমি যে কোনো কিছু দিয়ে দিতে পারো। সো এইখান থেকে এটার মধ্যে যে পরিমাণ তাপ যাবে সেই পরিমাণ তাপ যদি হয় কিউ, অ্যান্ড হচ্ছে এটার একটা তাপমাত্রা ছিল θ1, এটার পরবর্তী তাপমাত্রা যদি θ2 হয়, তাহলে ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য বা পরিবর্তন কি হবে বলতো θ2 মাইনাস θ1 হবে। সো ডেল থিটা যদি θ2 মাইনাস θ1 হয়, তো দেখো তাপমাত্রা, তাপ ধারণ ক্ষমতা কি, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে এর যে পরিমাণ তাপের প্রয়োজন হবে, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে তোমার যে পরিমাণ তাপ প্রয়োজন সেটাই হচ্ছে কি তার তাপ ধারণ ক্ষমতা। মানে কি এই যে একটা বস্তু আছে, সেই বস্তুটার তাপমাত্রা তুমি বাড়াবা, কতটুকু বাড়াবা, 1 কেলভিন বাড়াবা। এই যে মানে θ2 মাইনাস θ1, ধরো এইটা, এই যে θ2 ছিল ধরো 35, তাহলে θ1 কত হবে বলতো, θ1 হবে হচ্ছে
ধরো 34। তোমরা একটা জিনিস জানো যে তাপমাত্রা পার্থক্যর ক্ষেত্রে আমি এটা ডিগ্রি সেলসিয়াসে নেই অথবা কেলভিনে নেই, যাই নেই, এখানে কিন্তু তাপের মানে তাপমাত্রা পার্থক্য ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন পার্থক্য দুইটার জন্যই সমান। আমরা যখন এই চ্যাপ্টারটা বিস্তারিত পড়ব, তাপমাত্রার স্কেল নিয়ে আলোচনা করব, তখন এই বিষয়গুলো বিস্তারিত বুঝবো। আপাতত জাস্ট বুঝো যে তাপমাত্রা তুমি কি করবা, 1 কেলভিন বাড়াবা। ঠিক আছে, এই যে এটা হলো 35 কেলভিন আর এটা হচ্ছে কি 34 কেলভিন, তাহলে কতটুকু কেলভিন বাড়বে বলো তো? ডেলথিটা কত হবে তখন? ডেলথিটা কিন্তু 1 হবে। সো 1 কেলভিন তাপমাত্রা, এই যে 1 কেলভিন, এই 1 কেলভিন তাপমাত্রা তুমি কি করবা, বৃদ্ধি করবা। এই বস্তুটার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবা। তোমাকে যেই পরিমাণ তাপ দিতে হবে, এই যে কিউ, যে পরিমাণ তাপ দিতে হবে সেটাই হচ্ছে গিয়ে তার এই যে তাপ ধারণ ক্ষমতা। বুঝছো? 1 কেলভিন মানে তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হবে সেটাই হচ্ছে গিয়ে কি তাপ ধারণ ক্ষমতা। এখন মনে করো এই বস্তুটার একটা ভর আছে, সেটা হচ্ছে m কেজি। এখন আপেক্ষিক তাপ কি 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াবা। একটু আগে তাপ ধারণ ক্ষমতা কি ছিল? জাস্ট তুমি যে কোনো ভর এখানে ইনক্লুডেড ছিল না। সো ভর যদি ইনক্লুডেড না থাকে তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ডেল থিটা, যেখানে কিউ কি প্রযুক্ত তাপ আর ডেল থিটা কি হচ্ছে তোমার, ডেল থিটা হচ্ছে গিয়ে তাপমাত্রার বৃদ্ধি বা তাপমাত্রার পরিবর্তন। হ্যাঁ, তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি। আর সি হচ্ছে কি তাপ ধারণ ক্ষমতা। সো আমি সহজে ডেফিনেশন দিছি, যদি এটা 1 হয় তাহলে যে পরিমাণ তাপ এটা 1 বানানোর জন্য প্রয়োজন সেটাই কি বলতো, সি। এভাবে কি সংজ্ঞাটা দেওয়া হয়। সংজ্ঞা যখন পড়াবো তোমাদের, তো আমি নোট দিয়ে দিয়ে পড়াবো, সো নোটে সংজ্ঞাগুলো লেখা থাকবে, তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, এখন জাস্ট এই যে সি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক তাপ এস কি, এস হচ্ছে আপেক্ষিক তাপ। এই যে এইটার এটা সেম, জাস্ট এখানে দেখো তো এম কেজি বস্তু চলে আসবে। যদি এম কেজি বস্তু চলে আসে তাহলে 1 কেজি বস্তুর জন্য কি হবে, এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। এই ফর্মুলার প্রুফ আমি ক্র্যাশ কোর্সে দেখাবো। ঠিক আছে, এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, ডেল থিটা হচ্ছে তাপমাত্রা পরিবর্তন, কিউ হচ্ছে কি বলতো, কিউ হচ্ছে গিয়ে শোষিত তাপ। তখন তুমি আপেক্ষিক তাপ পেয়ে যাবা, সেটা হচ্ছে কি বলতো, আপেক্ষিক তাপ হচ্ছে এস ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। সো আপেক্ষিক তাপের সূত্রটা মুখস্থ করে ফেলবা, আর এটা তো আগে থাকতেই তোমাদের বুঝিয়েছি। এখন দেখো, ওই যে আমরা দেখছি দৈর্ঘ্য প্রসারণ সহগকে তো আমরা প্রকাশ করি কি দিয়ে বলতো, আলফা। ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি হচ্ছে বিটা, এবং আয়তন প্রসারণ সহগকে আমরা প্রকাশ করি হচ্ছে গামা দিয়ে। সো এই যে খুব সুন্দর একটা রিলেশন আছে, বিটার সাথে আলফা রিলেশন হচ্ছে 2 আলফা অ্যান্ড গামার সাথে আলফা রিলেশন হচ্ছে 3 আলফা। খুব ইজি একটা ফর্মুলা, মেমোরাইজ করে ফেলবা। এই যে দেখো বিটা পি, এখন বিটা পি এই যে তোমার হচ্ছে দেখো এই ফর্মুলাটা কিন্তু বিটা দিয়ে তুমি শিখে আসছো। এই যে বিটা দিয়ে তুমি, আচ্ছা বিটা না, একটা ফর্মুলা তুমি কিন্তু গামা দিয়ে শিখে আসছো। সেই গামা দিয়ে ফর্মুলাটা কি ছিল বলতো, এই যে গামা দিয়ে ফর্মুলা কি ছিল বলতো, এই যে v2 মাইনাস v1, এখানে কি ছিল v1 আর হচ্ছে θ2 মাইনাস θ1। সো এইটাকে আমরা কি বলতাম বলতো, আয়তন প্রসারণ সহগ। এখন গ্যাসের জন্য যদি আয়তন প্রসারণ সহগ বের করতে হয় সেটাকে আমরা প্রকাশ করি বিটা পি দিয়ে। সো বিটা পি দিয়ে, এই যে এইটা হচ্ছে গ্যাসের জন্য, মানে গ্যাসের আয়তন বৃদ্ধি, ওটা ছিল কঠিন পদার্থের, আর এটা হচ্ছে গ্যাসের জন্য সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, বিটা পি দিয়ে। বাকি সব কিছু সেম। এখন কিছু গ্যাস আছে বুঝছো, আমাদের আদর্শ গ্যাস নামে পরিচিত। সেই আদর্শ গ্যাসটা একটা সূত্র মেনে চলে, সেই সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এই সূত্রটা তোমাদের ইন্টারের লাইফে কেমিস্ট্রির জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। জাস্ট এখানে আমি এত বিস্তারিত আলোচনা করব না। এই সূত্রটা আসলে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রো ল, ইন্টারে এই 3-4টা ল আছে, সেই লগুলোকে কম্বাইন করে এই ফর্মুলাটা আসে। সো তোমাদের এত কিছু জানার দরকার নেই, তোমরা জাস্ট আপাতত জানো পিভি ইকুয়াল টু এনআরটি। পি কি, পি হচ্ছে চাপ, আয়তন কি, আয়তন হচ্ছে গিয়ে বস্তুর মানে ওই যে গ্যাসের আয়তন কতটুকু বাড়লো বা কমলো সেটা হচ্ছে আয়তন। আর এন কি, এন হচ্ছে গ্যাসের পরিমাণ, যেটা হচ্ছে মোলে মাপা হয়। আর হচ্ছে একটা ধ্রুবকের মান, এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, আর এটার মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর টি কি, কেলভিন স্কেলের তাপমাত্রা। জাস্ট এইখানে এই পর্যন্তই আজকে তোমার সূত্রগুলো ছিল। জাস্ট করো কি ভাইয়া, কিচ্ছু করো না, জাস্ট ফর্মুলাগুলো আমি মেমোরাইজ করে ফেলো। জিনিসগুলো কি, ডেফিনেশন কি, ফর্মুলাগুলো কোথা থেকে আসছে, ক্র্যাশ কোর্সে আমি নোট দিয়ে দিয়ে, এই যে এখন যেভাবে ফর্মুলার নোট দিতেছি না, ওখানে ডেফিনেশনের নোট দিয়ে দিয়ে বিস্তারিত আলোচনা করে তোমাদের বুঝাবো। সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।